প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে হেড নেক ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, চিফ কনসালটেন্ট, মেডিকেল অনকোলজি বিভাগ, পিআরবি হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা যতটুকু আজকে শুরুতেই জেনেছি, হেড নেক ক্যান্সার সচেতনতা মাস পালন করা হচ্ছে পুরো বিশ্বব্যাপী। আপনার কাছে শুরুতেই এর গুরুত্বটা জানতে চাই। এর গুরুত্ব অপরিসীম, কেননা বিশ্বব্যাপী আমি যদি ক্যান্সারের যে ভয়াবহতাটা বলি, প্রতি বছর প্রায় 2 কোটি নতুন ক্যান্সার রোগী নির্ণীত হয় সারা বিশ্বে এবং প্রায় 1 কোটি মারা যায়। এর মধ্যে হেড নেক ক্যান্সার আমি 2020 সালের স্ট্যাটিস্টিক্স বললে দেখা যাবে প্রায় 16,64,000 নতুন ক্যান্সারের রোগী হেড নেক, আর মৃত্যুবরণ করেছে প্রায় 4,60,000 মতো। কিন্তু 24 সালের ডিসেম্বরে যেটা স্ট্যাটিস্টিক্স, সেখানে বলা হচ্ছে যে 6,60,000 হচ্ছে নতুন রোগী। ওই সময় ছিল 3rd মোস্ট কমন ক্যান্সার ডেথ, আর এখন আসছে 7th-এ নেমে আসছে 6,60,000 নতুন হেডনেক ক্যান্সারের রোগী এবং 3,25,000 মৃত্যুবরণ করে প্রতি বছর এই ক্যান্সারে। এই হেডনেক ক্যান্সার বলতে আমরা কী বুঝি সেটা একটু দর্শকদের জ্ঞাতার্থে জানানো দরকার। সেটা হচ্ছে আমরা লিপ থেকে শুরু করে খাদ্যনালী পর্যন্ত ভিতরে যে অংশগুলি আছে সবগুলিই আমাদের হেডনেক ক্যান্সার। এমনকি নাকের মধ্যে যেটা ক্যান্সার হয় সেটাও কিন্তু হেডনেকের মধ্যেই পড়ে। এর মধ্যে আছে ঠোঁট, জিহ্বা, মুখগহ্বরের মধ্যে যে ঝিল্লি আছে সেটা, তার পিছনের দিকে আছে আমাদের ফ্যারিংস, ল্যারিংস, ভোকাল কর্ড মানে কণ্ঠ স্বর যেটা কণ্ঠনালী, ফ্যারিংস, ন্যারিংসের তারপরে নিচে আছে আমাদের ইসোফাগাস। এই ইয়েগুলি তো বাংলাদেশের প্রেক্ষাপটটা বললে আপনি বুঝতে পারবেন যে এটা কত ভয়াবহ। বাংলাদেশে প্রায় প্রতি বছর 1,67,000 মতো নতুন ক্যান্সার রোগী ধরা পড়ে এবং প্রায় 1,15,16,000 করে প্রতি বছর মৃত্যুবরণ করে। এর মধ্যে হেডনেক ক্যান্সার কিন্তু প্রায় 35,000 মতো। তো এটা কিন্তু ভীষণ একটা বড় পরিসংখ্যান। এই ভয়াবহতাটা বিশ্বব্যাপী যেমন, বাংলাদেশেও ঠিক তেমনই। এটা থেকে মানুষকে সচেতন করা, প্রাথমিক লক্ষণগুলি কী কারণে এটা হয় এবং কিভাবে এটা থেকে মুক্ত থাকা যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই পুরা মাসব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এই জন্যে এই মাসটা আমরা বিশ্ব হেডনেক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালিত করে থাকি এবং বিশ্বের অন্যান্য দেশের ন্যায়। সচেতন করাটাই আসলে মুখ্য উদ্দেশ্য। কারণ যদি আমাদেরকে একটু বলতেন যে হেডনেক ক্যান্সার, আপনি কিন্তু অনেকগুলো ক্যান্সারের কথা এখানে বলেছেন, ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ইসোফেগাস পর্যন্ত অনেকগুলো ক্যান্সারের কথা বলেছেন। মূল কারণ বা সব থেকে কোন কারণে আপনারা বেশি পান যে রোগীরা আক্রান্ত হচ্ছে? রাইট, কারণগুলির মধ্যে বেশ কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে তামাক যে কোনো ফর্মে, আপনি বিড়ি, সিগারেট, হুক্কা, খৈনি, গুল, এই যে জর্দা, সব কিছুই কিন্তু তামাকের অন্তর্ভুক্ত। তামাক যারা ব্যবহার করে তাদের ঠোঁট থেকে শুরু করে খাদ্যনালী পর্যন্ত অনেকগুলি ক্যান্সার হয়। অন্যান্য জায়গার ক্যান্সারের সাথেও এটা সম্পৃক্ততা আছে। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল কিন্তু এই মুখগহ্বরের ক্যান্সারের জন্য দায়ী। তৃতীয় হচ্ছে মুখের হাইজিন, মুখটা যদি পরিষ্কার করা। আমাদের অনেকের অভ্যাস আছে, রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, সকালে উঠে দাঁত মাজলাম। এটা কিন্তু হাইজিনিক নয়। রাতে শোয়ার আগেই দাঁতটা মাজতে হবে, কারণ খাবার যদি দাঁতের মধ্যে জমা থাকে দাঁতকে ক্ষতি করে, ওই দাঁত শার্প হয়, তাহলে কিন্তু এটা ক্ষতি করতে পারে। দ্বিতীয় হচ্ছে দাঁতের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দাঁত যে কোনো কারণে যদি শার্প হয়, ধারালো দাঁত হয়। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় দাঁতে আমাদের করা হয়, ফিলিং করা হয়, এই ফিলিংটা যদি ঠিক না হয়, দাঁতে যদি কামড় লাগে, যেমন আক্কেল মারি বলি আমরা, পিছনের দিকে যে আমার উইজডম টুথ, সেটার কারণে যদি দাঁতের এই আমাদের চোয়ালের ভিতরে ঝিল্লিতে যদি কামড় লাগে বারবার, তাহলে এগুলো হতে পারে। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এছাড়া আছে একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী, আবার মুখগহ্বরের ক্যান্সারের সাথেও এর সম্পৃক্ততা আছে। সেটার মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ট্রেন 16 যেটা, এই স্ট্রেনটা হচ্ছে পার্টিকুলারলি দায়ী। এছাড়া অনেকে বলে খাদ্যাভ্যাস, এমনকি ম্যালনিউট্রিশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক ডেফিসিয়েন্সিগুলি আছে খাদ্য অভ্যাসের মধ্যে, অনেকগুলি ভিটামিনস ডেফিসিয়েন্সি হলেও এটা হতে পারে। সো এই যে জিনিসগুলো, দাঁত সংশ্লিষ্ট কারণগুলি সবচেয়ে বেশি, তারপরে তামাক এবং অ্যালকোহল, এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের
মোটামুটি কারণগুলি আমরা জেনে গেলাম। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাতে চাই বা আপনারা আসলে মতামত জানতে চাই, আপনি কিন্তু বলেছেন যে তামাকের কারণে একটি বড় অংশ আসলে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং আমরা তামাক বলতে মূলত কিন্তু ধূমপানটাকে বোঝাই। তবে তার সাথে সাথে আমাদের দেশে একেবারে গ্রামে গঞ্জের সাধারণ মহিলারাও কিন্তু অনেক রকমের সাদা পাতা, গুল এগুলো নিয়মিত ব্যবহার করে থাকেন দীর্ঘ সময়। ওনাদের আসলে আপনারা ক্যান্সারের সংখ্যা কেমন পান বা ওনারা কেমন আসেন? আমাদের গ্রাম থেকে যারা আসে তাদের কিন্তু মহিলার থেকে পুরুষের মধ্যে এটা বেশি, কারণ তারা পুরুষরা কিন্তু তামাক, জর্দা এগুলি বেশি খায়, আর মহিলারা খায়। মহিলারা পান খায়, পানের যেমন আছে বিটেল স্কুইড, তারপরে গুল নেয় অনেকে দাঁতের মধ্যে, বা খৈনি এগুলি ইউজ করে। তো তাদেরও আছে এটা। এই মুখগহ্বরের ক্যান্সার সবচেয়ে বেশি আমরা পাই যাদের দাঁতের সমস্যা আছে তাদের বেশি, আর এই তামাক। আমাদের দেশে অ্যালকোহল কিন্তু এত বেশি সমস্যা করে না। জি, উপসর্গগুলো যদি একটু বলতেন, যখন আর্লি স্টেজ থাকে একেবারে শুরুর দিকে, তখন কি কি ধরনের উপসর্গ থাকে এবং পরবর্তীতে আমরা কিন্তু অনেকটাই বলবো যে কম সচেতন, এবং আর্লি স্টেজ সিমটম যখন দেখা যায় আমরা আসি না ডাক্তারের কাছে, পরবর্তীতে আসলে এই উপসর্গগুলো কিভাবে বাড়তে থাকে বা পরিবর্তন হয়? আমি কারণগুলোর মধ্যে আরেকটা কারণ যোগ করতে চাই, সেটা হচ্ছে সূর্যালোক। সূর্যালোক কিন্তু মুখের মধ্যে যায় না, কিন্তু ঠোঁটের ক্যান্সার কিন্তু অনেকখানি সূর্যালোকের জন্য দায়ী। আচ্ছা, আপনি এখন লক্ষণগুলির কথা বলেছেন। লক্ষণ হচ্ছে ভিতরে একটা যদি ক্ষত হয় কোথাও, যে ক্ষতটা সহজে নিরাময় হচ্ছে না, সারছে না। দ্বিতীয় হচ্ছে খাবার খাওয়ার পরে যদি ওইখানে ব্যথা হয়, মুখে বলা যায় না, খাবার খেলেই মুখ জ্বলে মুখের মধ্যে, তার মানে কোথাও একটা ক্ষত হয়েছে যেটা এক্সপোজড হয়ে আছে, সেখানে খাবার টাচ করলেই জ্বলবে। তৃতীয় হচ্ছে যদি খাবার গিলতে কষ্ট হয়, ডিসপ্যাজিয়া বলি আমরা, বা ওডাইনোফেজিয়া, অর্থাৎ পেইনফুল ডিগ্লুটেশন, এটা। তৃতীয় হচ্ছে যে আপনার কণ্ঠস্বর যদি ভেঙে যায়, সো গলার মধ্যে ব্যথা হওয়া, কণ্ঠস্বর ভেঙে যাওয়া, খাবার খেতে প্রবলেম হওয়া, অনেক সময় খাবার গিলতে যেটা কষ্ট হয় বলেছি আমি। আর একটা হচ্ছে যে ক্ষত যেটা থাকে দীর্ঘদিন যদি ক্ষত হয়, সেইগুলি লক্ষণ। সেগুলি হলেই এই যে কোনো সিমটমগুলি বললাম, এটা হচ্ছে প্রথম পর্যায়ে। মুখগহ্বরের ক্যান্সার কিন্তু, এই হেড নেক ক্যান্সার কিন্তু অনেক অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখগহ্বরের ক্যান্সার, দ্বিতীয় আরেক ভাগ আছে সুপ্রা গ্লোটিক, ইনফ্রাগ্লোটিক। সো এইগুলি বিশদ আমি মনে করি সাধারণ দর্শকদের জন্য না। আর খাদ্যনালী যেটা এসোফাগাস, সেটার ক্যান্সার কিন্তু সাধারণত ডিসপ্যাজিয়া, বা খাবার গলায় আটকিয়ে যায়। খাবারটা খেলাম কিন্তু মনে হলো যেন আটকে যাচ্ছে, শেষের দিকে এরকম হয় যে খাবার বমি করে ফেলতে হয়, এরকম হয়। আর খাবার অনেক সময় দেখা যাচ্ছে খাবার খেতে গেলে শ্বাসনালীতে চলে যাচ্ছে। সো এই সিমটমগুলি হলে তখন আর যখন অন্য জায়গায় ছড়িয়ে যায়, যেমন মুখগহ্বরের ক্যান্সার, ঠোঁটের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, সব কিন্তু এই ঘাড়ে ছড়িয়ে যায়। ঘাড়ে যখন একটা গোটা দেখা যায়, তখন এটা কিন্তু অনেকটা একটু অ্যাডভান্স হয়ে গেল। তারপরে আমাদের এই মুখগহ্বরের যেসব হাড্ডি আছে, সেগুলির মধ্যেও যদি এটা স্পর্শ করে বা ইনভেড করে বা আক্রমণ করে এটাকে, তখন কিন্তু আরও অনেক অ্যাডভান্স হয়ে যায়। এছাড়া দূরবর্তী কোনো অংশে, যেমন ফুসফুস, লিভার, বোনস, এগুলিতে যদি চলে যায়, তখন তো এগুলি একেবারেই অ্যাডভান্স স্টেজ। সো এইভাবে পর্যায়ক্রমে আমরা স্টেজ অনুযায়ী এই সিমটমগুলোকে ভাগ করে থাকি। কোন পর্যায়ের রোগী আপনারা বেশি পান যখন আপনাদের কাছে আসে? সাধারণত কোন স্টেজের রোগী আপনারা বেশি পাচ্ছেন? আমরা কিন্তু বেশিরভাগই পাই লোকালি অ্যাডভান্সড। লোকালি অ্যাডভান্সড মানে মুখের মধ্যে সীমাবদ্ধ নেই, যারা শিক্ষিত, একটু সচেতন, তাদের কিন্তু আর্লি স্টেজে পাই, স্টেজ 1 বা 2-তে। আর যখন আরেকটু অ্যাডভান্স হয়ে যায়, যেমন এসব জায়গাতে ছড়িয়ে যায় যে কোনো দিকে, মুখগহ্বরের মধ্যে হয়তো বাম দিকে হচ্ছে, বাম দিকে ঘাড়ে বা সার্ভাইকাল রিজনে একটা লিম্ফ নোড দেখা গেল, এটা আমরা লোকালি অ্যাডভান্স বলি। তখন স্টেজ 3 বা স্টেজ 4A-ও হয়ে যায় যদি আরও একটু বড় হয়। টিউমারের সাইজের উপরও নির্ভর করে, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, মোর দেন 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, এরকম যদি হয়ে যায় টিউমারগুলি, তখন কিন্তু আমরা এটাকে বলি অ্যাডভান্সড স্টেজ। এবং দূরবর্তী জায়গাতে না সরা পর্যন্ত তখন আমরা বলি স্টেজ 4A পর্যন্ত হতে পারে। তো আমরা বেশিরভাগ যারা একটু অবজ্ঞা করে, চিকিৎসার ক্ষেত্রে তাদের পয়সাকড়ির কারণে আসতে পারে না, বা একটু অবহেলার কারণে, তাদের কিন্তু অ্যাডভান্স স্টেজে পাই। দেখা যায় যে ঘাড় পর্যন্ত ছড়িয়ে গেছে। খুব কম রোগী পাই যাদেরটা মুখগহ্বর থেকে বা খাদ্যনালী থেকে ফুসফুস বা দুই ফুসফুসের মাঝখানের জায়গাটা, যেটাকে বলি আমরা মিডিয়াস্টিনাম, সেসব জায়গাতে ছড়িয়ে গেছে। আর মুখগহ্বরের ক্যান্সারের যারা প্রাথমিক পর্যায়ে আসে, তারা হচ্ছে বেশিরভাগই সচেতন এবং শিক্ষিত রোগী যারা, তারা।
অনেকক্ষণ ধরে আসলে আমরা উপসর্গ নিয়ে কথা বলছি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের দেশের মানুষের ক্ষেত্রে যে গুরুত্ব সহকারে যেহেতু ওনারা নেন না উপসর্গগুলো, এবং ওনারা সতর্ক হন যখন আসলে ব্যথা হয়। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে কোন উপসর্গের মধ্যে আসলে ব্যথা হয় কিনা, বা কোন স্টেজে গেলে ব্যথা হয়, বা ব্যথা আদৌ হবে কিনা প্রাথমিক পর্যায়ে, এ ব্যাপারে যদি একটু বলতেন। ব্যথা না হওয়া পর্যন্ত ওনারা কিন্তু আসতে চান না। জি, ব্যথা হয় জিহ্বাতে, যেমন হলে একটু ব্যথা হয়, জিহ্বার সাধারণত সাইডে হয়, তখন ব্যথা হয়। মুখের মধ্যে যদি যে ঝিল্লিগুলি আছে সেখানে হলেও হালকা ব্যথা হতে পারে। খাবার খাওয়ার পরে যখন ব্যথাটা হয় তখন আরও একটু মানুষ সচেতন হয়। তারপরে ব্যথাটা হয় গলার মধ্যে, যদি এই হেড নেক ক্যান্সারের একটা অংশ যেটা গলার মধ্যে যদি টিউমার হয় তখন খাবার খেতে গেলে কিন্তু ব্যথা হয়। আর ব্যথা হয় লোকাদি, যখন দাঁতের থেকে আশেপাশে এই ক্যান্সারটা যখন হাড়ের মধ্যে ছড়িয়ে যায়, আমাদের যে জ আছে উপরের জ বা নিচের জয়ের মধ্যে যখন স্প্রেড করে তখন কিন্তু ব্যথা হয়। এর আগ পর্যন্ত ব্যথাটা ওইভাবে হয় যে খাবার খেলে হয়, বা একটু কখনো কামড় লাগলে হয়, বা বারবার কামড় লাগছে তখন দেখা যায় যে ওইখানে ব্যথা হচ্ছে। কিন্তু প্রথমেই তখনই কামড় লাগা ব্যথাটাতেই কিন্তু সাথে সাথেই ক্যান্সারে পর্যবেসিত হয় না। রিপিটেডলি এরকম হতে থাকলে তখন ব্যথাটাও পারসিস্টেন্টলি থাকে এবং তখন এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। যখন এই ধরনের রোগীরা আপনাদের কাছে আসে, ঠিক কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় ওনার ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য? ডায়াগনোসিস করার জন্য প্রথমেই আমরা যেটা বলি, আমরা চোখে দেখে অনেকটা অনুমান করি যে এটা হতে পারে, কিন্তু একটা রুগীর ক্যান্সার হয়েছে সেটা বলতে গেলে পর্যাপ্ত প্রমাণ লাগবে। তার মধ্যে সবচেয়ে হচ্ছে বায়োপসি করা। বায়োপসি, মুখের মধ্যে একটা ক্ষত আছে, ইএনটি ডাক্তার দেখুক বা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন দেখুক, দেখার পরে তখন ওখান থেকে একটু টুকরা নেওয়া হয় বায়োপসি। নেকে যদি থাকে, নেকে অনেক সময় কেটেও নেওয়া হয়, অনেক সময় এফএনএসি বা কোর বায়োপসি করেও নেক থেকে নেওয়া হয়। মুখের মধ্যে ক্ষত আছে, এখানেও একটা টিউমার আছে, তা আমি দুইটাকে মিলাইলে তাহলে দেখা যায় যে এখান থেকেই ক্যান্সারটা এখানে গিয়েছে। তো এই যে ডায়াগনোসিসটা হয়ে গেল, এটাকে বায়োপসি বলে। ল্যারিংসে হলে বা খাদ্যনালীর মধ্যে হলে তখন আমরা এন্ডোস্কোপি করে বা ল্যারিঙ্গোস্কোপি করে বা ওই এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে তখন আমাদের এই বায়োপসিগুলি নেওয়া হয়। আর যদি নেকে ছড়িয়ে যায় তখন নেক থেকেও টিস্যু নেওয়া হয় বাই এফএনএসি অথবা কোর বায়োপসি। এটা গেল ডায়াগনোসিস কনফার্মেশন। স্টেজিং নির্ণয় করার জন্য আপনাকে কতগুলি টেস্ট করতে হয়, সিটি স্ক্যান বা এমআরআই। এইগুলি দিয়ে আমরা দেখি যে এক্সটেন্ট অফ দি টিউমার, অর্থাৎ কোথায় কোথায় এই টিউমারটা ছড়িয়ে গেছে। এই স্টেজিংটা করার উদ্দেশ্য হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার চিকিৎসা পদ্ধতিটাকে নির্ণয় করা, দ্বিতীয় হচ্ছে এই চিকিৎসার ফলাফল বা তার ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ণয় করার জন্য আমরা স্টেজিংটা করে থাকি। আর অনেকেই পেট সিটি স্ক্যান করে, বাট পেট সিটি স্ক্যান একেবারেই যে অবধারিতভাবে করতেই হবে এটা কিন্তু নয়। সিটি স্ক্যান এমআরআই যথেষ্ট, আর বায়োপসি কিন্তু মাস্ট। বায়োপসি না হলে আপনি কাউকে বলতে পারবেন না যে এটা আপনার ক্যান্সার হয়েছে। সো আমরা প্রথমে বায়োপসি করে কনফার্ম করলাম, দ্বিতীয় হচ্ছে সিটি স্ক্যান অথবা এমআরআই করে আমরা দেখব যে কোথায় কোথায় এটা স্প্রেড করেছে। যদি দেখি যে ঘাড় পর্যন্ত গিয়েছে তখন আমরা ফুসফুসে গেল কিনা সেটাও আমাদেরকে চেক করতে হয়। অনেকগুলো পরীক্ষা করে তারপরে আসলে আমরা একেবারে ঠিক মতো ধরতে পারছি যে কোন স্টেজে আছে, এবং তারপরেই আসলে নির্ধারণ করা হবে যে ওনার কি ধরনের চিকিৎসা লাগবে। চিকিৎসা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন যে কোন স্টেজে কোন ধরনের চিকিৎসা। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, যেমন ধরেন আমি জিহ্বার কথাই যদি বলি উদাহরণস্বরূপ, জিহ্বার মধ্যেই সীমাবদ্ধ আছে আমরা চেক করে দেখলাম, তখন কি করতে হয়, ছোট্ট একটা অপারেশন করে একটু ক্লিয়ার করে যাতে ওইটা নিয়ে আসা যায়। তাহলে চিকিৎসা পদ্ধতিগুলি যদি আমরা বলি, একটা হচ্ছে অপারেশন, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, তৃতীয় হচ্ছে রেডিওথেরাপি, চতুর্থ হচ্ছে একটা অংশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, অপারেশনের সাথে অনেক সময় বেশ বড় রকমের সার্জারি করতে হয়, যেটাতে আমরা বলি মিউটিলেটিং সার্জারি, তাতে একটা ডিসফিগারমেন্ট হয়। তখন কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারির একটা বিশেষ ভূমিকা আছে, যাতে মানুষের চেহারাটা, অবয়বটা আগের মতো না হলেও কাছাকাছি পর্যায়ে আনা যায়, অথবা তার ফাংশনাল, অর্থাৎ জিহ্বাটা কেটে ফেললাম, জিহ্বাটাকে কনস্ট্রাক্ট না করলে তো সে খেতে পারবে না। মুখের মধ্যে এখান থেকে কেটে ফেলেছি তাহলে তো সে খাবার খেতে পারবে না। লিপটা কেটে ফেলা হয়েছে, এটাকে রিকনস্ট্রাকশন করতে হবে। সো এই ইম্পর্ট্যান্ট আসপেক্টটা কিন্তু অনেকে আমরা বলি না চিকিৎসার মধ্যে। আর আজকাল নতুন যেসব বেরিয়েছে অনেক ক্ষেত্রেই কেমোথেরাপি লাগে না। যেমন একটা পেশেন্টের জিহ্বার মধ্যে সীমাবদ্ধ আছে, তার নেক পর্যন্ত যায় নাই, তার নেক ডিসেকশনও লাগে না। আর যদি একটু অ্যাডভান্স হয় তখন আমাদের প্রাইমারি চিকিৎসা টিউমারের সাথে সাথে নেক ডিসেকশন করা হয়। নেক ডিসেকশন অনেক রকমের আছে, এটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, ওটা আমি যাচ্ছি না।
তারপরে কেমোথেরাপি লাগবে কিনা, রেডিওথেরাপি লাগবে কিনা, সেটাও নির্ভর করে যে কোন স্টেজে আছে সেটার উপরে। লোকালি অ্যাডভান্স যখন হয় তখন আমরা এটা করি, কেমোথেরাপি দিয়ে অনেককে রেডিওথেরাপি, অনেককে আবার একসাথেও দেওয়া হয়, যেটাকে আমরা বলি কনকারেন্ট কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। আজকাল অনেকগুলি চিকিৎসা বেরিয়েছে, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর বলি বা অ্যান্টিবডি এরকম আছে, যেগুলি এই হেড নেক ক্যান্সারে খুব ভালো কাজ করছে। আগে ছিল সেটুক্সিম্যাব নামে একটা ওষুধ, এখন এসছে পেমব্রুলিজুম্যাব, নিভোলুম্যাব, ডারভোলুম্যাব, এগুলি ইসোফেজিয়াল ক্যান্সার এবং হেড নেক ক্যান্সারে আজকাল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এখন আবার অনেকগুলি মলিকুলার টেস্ট করা হয়, ওই যে বায়োপসি করলাম তার উপরে, সেটাও আমাদেরকে অনেক ইন্ডিকেট করে যে এই মলিকুলগুলো কাজে লাগবে কিনা। অনেক ক্ষেত্রে আছে এই মলিকুলগুলি টেস্ট না করেও এই জেনেটিক টেস্ট বা সেলুলার অল্টারেশনগুলি চেক না করেও কিন্তু এই দামি ওষুধগুলি দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সো ট্রিটমেন্টের আমি মোটামুটি সবই কভার করেছি, অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারপরে প্লাস্টিক সার্জারি এবং এই যে ইমিউনোথেরাপি বা চেক পয়েন্ট ইনহিবিটরগুলো। এবং এই সমস্ত চিকিৎসা আসলে আমাদের দেশে অ্যাভেলেবল আছে? অ্যাবসলিউটলি, একদম আমি নির্দ্বিধায় বলতে পারি সব চিকিৎসা আমাদের দেশে আছে। কিন্তু চিকিৎসা যতই করুন, আপনি যদি অ্যাডভান্স স্টেজ 4 হয়ে যায়, তখন কিন্তু এটা যতই চিকিৎসা করি সাময়িক হয়তো একটু উপকার হবে, দেখা যাবে আপাত দৃষ্টিতে যিনি কিওর হয়ে গেছেন, কিন্তু এটা ভবিষ্যতে এই রোগটা ফিরে আসার সম্ভাবনা প্রচুর থাকে। কাজেই আমরা গুরুত্ব আরোপ করি ওইটার উপরে, যাতে তার না হয়, আর আর্লি স্টেজে যাতে রোগটা নির্ণয় করা যায় বা তার এই রোগটা সে এগিয়ে আসে ডাক্তারের কাছে, যাতে প্রাথমিক পর্যায়ে নির্ণীত হলে যখন চিকিৎসা করলে সে একেবারেই কিওর হয়ে যাবে, 20-25 বছরে তার এটার আর কোনো হওয়ার সম্ভাবনা থাকবে না। বলতে গেলে তার পরবর্তী জীবদ্দশায় আর এটা রিটার্ন করবে না। অনেকগুলো চিকিৎসার কথা আমরা শুনেছি, কিন্তু আমাদেরকে যদি একটু বলতেন যে কোথায় কোথায় গেলে আসলে এই চিকিৎসাগুলো পাওয়া যাবে, কোথায় কোথায় অ্যাভেলেবল আছে? দেখুন, আগে কিন্তু ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে খুব বেশি সেন্টার ছিল না। ঢাকা মেডিকেল ক্যান্সার হসপিটাল, এরপরে শুরু হয়েছে ডেল্টা মেডিকেল হসপিটাল, তারপরে প্রাইভেট সেক্টরে এখন অনেকগুলি সেন্টার আছে। যেমন আমার সেন্টার, যেটা আমি বিআরবির কথা বলি, সেখানে আমরা কেমোথেরাপি, যে কোনো ধরনের কেমোথেরাপি, আমার সাথে কোঅপারেশন করে হয়তো একজন রেডিওথেরাপি দিচ্ছে, আমি কেমোথেরাপি দিচ্ছি, এটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে অনেকগুলি হসপিটাল আছে। আমি বিআরবিতে চাকরি করে বলেছি, শুধু বিআরবির কথা বলছি তা নয়, আপনার ইউনাইটেড হসপিটাল আছে, এভার কেয়ার হসপিটাল আছে, স্কয়ার হসপিটাল আছে, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল আছে, এনাম মেডিকেল কলেজ হসপিটাল আছে, উত্তরাতে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল কিন্তু অনেক দিন থেকে আহসানিয়া মিশন ক্যান্সারের চিকিৎসা করতো, কিন্তু এখন তারা পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটালই করেছে উত্তরাতে, যে টঙ্গী কাছে আর কি। তো এই যে সেন্টারগুলি, এগুলি কিন্তু পূর্ণাঙ্গ সেন্টার, ওখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি সবগুলি আছে। আর যেহেতু আমরা হেডনেক নিয়ে আলাপ করছি, একটা ইনস্টিটিউটই আছে হেডনেক সেন্টার, সেখানে কিন্তু সার্জারিগুলো খুব ভালো সার্জারি হয়। আমাদের পিজি হসপিটাল আছে, বিএসএমইউ যেটা বলি আমরা, সেখানেও কিন্তু সার্জারি হয়, রেডিওথেরাপি হয়, সব কিছুই হয়, কেমোথেরাপি তো আছেই। অনেকগুলো জায়গায় এখন আসলে আমাদের অনেক অপশন বেড়েছে। এটা শুধু আমি ঢাকার কথা বললাম, ঢাকার বাইরেও কিন্তু আছে, রাজশাহীতে আছে, মেডিকেল কলেজ যেখানে আছে, অনেকগুলো জায়গাতে আছে, বগুড়াতে 2-1টা সেন্টার আছে খুব ভালো, তারপরে চিটাগংয়ে আছে। এখন প্রাইভেট সেক্টরে এগুলি খুব ইমার্জিং, অনেকগুলি নতুন নতুন সেন্টার হওয়ার সম্ভাবনা সামনে আসছে, এবং আমার মনে হয় যে আরও অনেক উন্নত চিকিৎসা আমরা অনেক বেশি সংখ্যক রোগীকে এদেশেই দিতে পারবো। যদি আমাদেরকে একটু খরচের ব্যাপারটা বলতেন, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে কীভাবে বা কেমন ধরনের খরচ হয় এবং পার্থক্যটা আসলে কতখানি আমাদের আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য খুবই জরুরি? খরচের ব্যাপারটা সরকারি পর্যায়ে তো কম হবেই, পাবলিক হসপিটাল যেহেতু, আর প্রাইভেটে একটু বেশি পড়বেই। প্রাইভেটে সার্জারির খরচও যেমন বেশি, তেমন রেডিওথেরাপির খরচও বেশি। সমস্যা হচ্ছে যে আপনি পাবলিক সেক্টরে যখনই যাবেন, তখন কিন্তু আপনাকে একটা লম্বা কিউতে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে যে কবে আমি রেডিওথেরাপির ডেট পাবো। কিন্তু প্রাইভেট সেক্টরে আজকাল অনেকগুলি হওয়ার কারণে দেখবেন যে ওখানে খুব তাড়াতাড়ি হচ্ছে। যদিও যেখানে রোগীর সংখ্যা বেশি, সেখানে এখনও কিন্তু প্রাইভেট সেক্টরেও একটু ওয়েটিং লিস্টে থাকতে হয়। সো আমাদের আরও সেন্টার দরকার, খরচটা প্রাইভেট সেক্টরে বেশি হবেই। রেডিওথেরাপি অ্যাকচুয়ালি নির্ভর করে খরচটা টোটাল কত হবে, টোটাল কত রেডিওথেরাপি তার লাগবে, আদৌ লাগবে কিনা, সাথে কেমোথেরাপি লাগবে কিনা, অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। দ্বিতীয় হচ্ছে আমি যেটা বললাম লাস্টে, যে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর বা লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো এসছে দুনিয়াতে, সেগুলো যখন দিতে পারি,
তখন কিন্তু ওই খরচটা আরও যোগ হয়ে যায়। সো কেমোথেরাপির কোন ওষুধ দিচ্ছি, দেশি ওষুধ দিচ্ছি, একটা দুইটা ওষুধ দিচ্ছি নাকি তিনটা ওষুধ দিচ্ছি, এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে এবং সেটা নির্ভর করবে পেশেন্টের অবস্থার উপরে, তার কোন স্টেজে আছে। সো এক কথায় যে খরচ এতটুকু হবে এখানে, ওখানে এতটুকু হবে, এইভাবে বলাটা ঠিক হবে না। এটা নির্ভর করবে অনেক কিছুর উপরে, পেশেন্টের ক্যাপাবিলিটির উপরে, কোন ট্রিটমেন্ট তাকে দিচ্ছি সেটার উপরে, কোন স্টেজের ট্রিটমেন্ট, তার রিকোয়ারমেন্টটা কী, সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি নির্ভর করে। বাট ডেফিনেটলি প্রাইভেট সেক্টরে একটু বেশিই হবে পাবলিক সেক্টর থেকে। আপনি শুরুতেই কিন্তু আমাদেরকে বলেছিলেন যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আসলে এই ক্যান্সারে মারা যাচ্ছে। সেখান থেকে আসলে আমরা যদি জানতে চাই যে এই যে মৃত্যুবরণ করছে এর পেছনে কারণটা কি, ওনারা লেট স্টেজে আসছেন সচেতনতার অভাবে, এটা কি কারণ, নাকি চিকিৎসাটা ওনারা অ্যাভেল করতে পারছেন না? কোনটাকে আপনি মনে করেন যে? দুইটাই কারণ। বেশি অনেক ক্ষেত্রেই আছে যে অ্যাডভান্স স্টেজ আসছে, তখন ট্রিটমেন্ট দিয়ে শুধু তাকে কিছুদিন বেশি বাঁচিয়ে রাখা যায়, কিন্তু একদম কিওর করা যায় না। দ্বিতীয় হচ্ছে যে লেট স্টেজে আসার কারণে কিন্তু ওইটা একটা হচ্ছে অসচেতনতা, দ্বিতীয় হচ্ছে আর্থিক সমস্যা। সো এই দুইটা কারণ একসাথে করলে লেট স্টেজে আসলো, ট্রিটমেন্টটাও কমপ্লিট দেওয়া গেল না, এবং লেট স্টেজের ট্রিটমেন্টের আউটকাম তো খারাপ, সেটা আমরা আগেই বলেছি। সো এই কয়েকটা ফ্যাক্টর মিলিয়েই কিন্তু দেখা যায় যে আউটকামটা ভালো হচ্ছে না। অথচ ভিসে ভিস পাশাপাশি যদি আপনি দেখেন যে আর্লি স্টেজে এসছে একজন সচেতন মানুষ বা তার ক্ষমতা আছে চিকিৎসা করার, তাকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে বছরের পর বছর সুস্থ রাখা যাচ্ছে এবং উনি ভালো থাকছেন, কিওর হয়ে যাচ্ছেন। সো এই আমাদের সোশিও ইকোনমিক ফ্যাক্টরগুলি খুবই এই জিনিসটার উপরে ইম্প্যাক্ট করে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, ভালো থাকার জন্য কিছু পরামর্শ যদি দিতেন আমাদের দর্শকদেরকে। ভালো থাকার জন্য হেডনেক ক্যান্সার নিয়ে যেহেতু কথা বলছি, কাজে হেডনেক ক্যান্সার সম্পর্কেই বলি। প্রথম কথা হচ্ছে আপনি টোবাকো থেকে দূরে থাকবেন, অ্যালকোহল থেকে দূরে থাকবেন, আর এইচপিভি ভাইরাস আছে কিনা সেটা দেখে নেবেন, এইচপিভি ভ্যাকসিন আছে সেটা নিতে হবে। তারপরে মুখের ওরাল হাইজিনটা ঠিক রাখতে হবে, দাঁতের যত্ন নিতে হবে, দাঁতটা ঠিক আছে কিনা, কোথাও শার্প টুথ আছে কিনা, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আর পরিচ্ছন্ন খাবার, পুষ্টিকর খাবার, ম্যালনিউট্রিশন যাতে না হয় সেরকম। আর সান এক্সপোজারটা এই লিফের জন্য একটু ভয়ঙ্কর, কাজে ওটা অ্যাভয়েড করাই ভালো। তো আমি ওই কয়েকটা জিনিস ইয়ে করলেই মেন হচ্ছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট টোবাকো ইজ দি মেইন। টোবাকো আর দাঁত, এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারি, আর মুখের যত্ন, মুখের হাইজিনটা ঠিক রাখতে পারি, তাহলেই এই হেডনেক ক্যান্সারের অনেকাংশেই আমরা বিরত থাকতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই বিষয়টি নিয়ে এত কিছু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, এই আয়োজন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।